সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টের নবম ক্লাস। এর আগে আমরা আরো 8টা ক্লাসের মাধ্যমে অপারেশনস ম্যানেজমেন্টের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অপারেশনস ম্যানেজমেন্টের সপ্তম অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে জব ডিজাইন। আচ্ছা, তো আমরা দেখি গত ক্লাসে কি আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে ইনভেন্টরি সিস্টেম নিয়ে। ইনভেন্টরি কি, এই বিষয়ে আমরা অনেকটুকু আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জব ডিজাইনের রে-ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্ক মেজারমেন্ট। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগেই আমরা একটু পুরনো কথাগুলো বলি যে অপারেশনস ম্যানেজমেন্ট মানে কি। অপারেশনস ম্যানেজমেন্ট মানে হচ্ছে অপারেশনসকে ম্যানেজ করা। তো অপারেশনস ছিল কি, অপারেশনস হচ্ছে র মেটেরিয়ালসকে ফিনিশড গুডসে পরিণত করাটাই হচ্ছে অপারেশনস। আমরা এটা পুরো অপারেশনসটাকে যদি এভাবে বলি যে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এটাকে আমরা বলি একটা অপারেশন। এই ধরনের অনেকগুলো কাজকে আমরা অপারেশনস বলি। তো অপারেশনসে আমরা ম্যানেজমেন্টকে অ্যাপ্লাই করি কি কারণে, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের উদ্দেশ্য অর্জন করার জন্য। সেই উদ্দেশ্যগুলো আমরা কয়েকটা উদ্দেশ্যকে ফোকাস করেছিলাম। একটা ছিল সেটা হচ্ছে QQTC, কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হবে, রাইট কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করতে হবে, টাইমলি তৈরি করতে হবে। আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে কম কস্টে বা কম্পিটিটিভ কস্টে আমাদেরকে পণ্যটা তৈরি করতে হবে। আচ্ছা, তো এই উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য আমরা দেখেছিলাম যে অপারেশনস ম্যানেজমেন্টকে অপারেশনের প্রত্যেকটা স্টেজে গিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তো এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য অপারেশনস ম্যানেজমেন্টকে অনেক ধরনের কাজও করতে হয়েছে। 3টা স্টেজ বলতে মূলত আবারও বলছি যে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট। তো ইনপুটের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি, যেমন ম্যাটেরিয়াল গুলা কেমন কি করবে সেটা নিয়ে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছে। আর গত ক্লাসে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে। প্রসেসের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে আমরা দেখেছি যে প্রসেস সিলেকশন, কোন প্রসেসে অপারেশনস কর্মকাণ্ডটা সম্পন্ন হবে সেই বিষয়গুলো। আর আউটপুটের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আমরা নিতে দেখেছি যে আউটপুটটা কেমন হবে, মানে প্রোডাক্ট ডিজাইনটা কেমন হবে, আবার আউটপুটটার কোয়ালিটি কেমন হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যেটা সেটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে অপারেশনস কাজটা। তাহলে অপারেশনস এর ম্যানেজমেন্টের মূল কাজ হচ্ছে কি, পুরো অপারেশনস এর কাজটা যেন এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি যাতে হয়, তাই না? আচ্ছা, তাহলে এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি যদি অপারেশন পুরো কাজটা আমি সম্পন্ন করতে চাই, তাহলে এখানে যারা কাজ করবে, এই যে অপারেশনের মধ্যে যেই সব কাজগুলো আছে এবং কাজের সাথে যার যেসব রিলেটেড যেসব ম্যাটেরিয়াল যে বিষয়গুলো আছে, সেই বিষয়ের ডিজাইনটা কেমন হবে সেই বিষয় নিয়ে আমাকে চিন্তা করতে হবে। মানে সেটা কথা বলতে গেলে আমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে জব ডিজাইন। তাহলে জব ডিজাইনটা কি? জব ডিজাইনটা হচ্ছে অপারেশনের বিভিন্ন পর্যায়ে যেসব কাজগুলা হয় সেই কাজগুলা কেমন হবে, কাজগুলোর মধ্যে কত সময়ের মধ্যে হবে, কেমন হবে, সেই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্তটাকে আমরা বলছি জব ডিজাইন। আচ্ছা, তো জব ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণটা হচ্ছে জব ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রোডাক্টিভিটি। পুরো অপারেশন কাজের যে প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে জব ডিজাইনের উপর। এই জন্য অপারেশনস ম্যানেজমেন্ট এই জব ডিজাইনকে একটু খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করে। তো জব ডিজাইনটা যদি খুব ভালোভাবে আমরা করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এর অন্যতম কারণ হচ্ছে এখানের সাথে যেসব কর্মীরা কাজ করে তারা খুব স্যাটিসফাইড থাকে, তার ফলশ্রুতিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট উৎপন্ন হয় এবং অবশ্যই টাইমলি পণ্য উৎপন্ন হয়, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই সেখানে যেসব রিসোর্স গুলো আছে, রিসোর্স গুলো সঠিকভাবে ব্যবহৃত হয়, তার ফলশ্রুতিতে কম কস্টে পণ্য উৎপন্নিত হয়। তার মানে এক কথায় বলতে পারি জব ডিজাইনটা অপারেশনস ম্যানেজমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, এবং জব ডিজাইনটার উপর ডিপেন্ড করে অপারেশনস ম্যানেজমেন্টের উদ্দেশ্য অর্জন করা। তো আমরা একটু সামনের দিকে যাই, তাহলে জব ডিজাইন সম্পর্কে যদি দেখি, আজকে আমাদের মূলত তাহলে জব ডিজাইনের সাথে মূলত আরো 2টা টপিকস নিয়ে আমরা কথা বলবো। এই জব ডিজাইনের সাথে রে ইঞ্জিনিয়ারিং এবং ওয়ার্ক মেজারমেন্ট, এটা নিয়ে আমি একটু ধারণা দিয়ে দিই। কারণ
আমরা খুব লিমিটেড সময় নিয়ে এখানে আলোচনা করি। তো লিমিটেড সময় নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে আসলে বেশ কিছু স্লাইড আমরা তৈরি করেছি, দেখানোর চেষ্টা করি এই রিলেটেড। সবগুলা কথা বলতে গেলে অনেক কিছু মিস হয়ে যায়, এই জন্য এই তিনটা কি মেইন স্লাইডে যাওয়ার আগে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাহলে এতক্ষণে বোধহয় আমরা বুঝতে পেরেছি যে জব ডিজাইনটা কি। আচ্ছা, তাহলে জব ডিজাইনটা কি দেখার পর এটার জন্য জব ডিজাইন করার জন্য আমাদেরকে আসলে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে জব, বর্তমানে জবটা যে অবস্থায় আছে সেটাকে দেখতে হয়, সেটাকে একটু অ্যানালাইসিস করে দেখতে হয় কি কি কাজ চলছে, কে করছে, কোথায় করছে, কিভাবে করছে, কত সময় ধরে করছে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিই। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদেরকে যেটা করি সেটা হচ্ছে এই যে ডিজাইন যেটা আছে সেই ডিজাইনটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আনা যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করি, সেটাকে আমরা বলছি রি ইঞ্জিনিয়ারিং। মানে এই ডিজাইনটাকে একটু রিভাইজ করা, সোজা কথায় সেটাকে আমরা বলছি রি ইঞ্জিনিয়ারিং। ওকে, রি ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে আমরা দেখেছি সেটা হচ্ছে জব ডিজাইনটা খুব ভালো হয় এবং প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটিটা বেড়ে যায়। আচ্ছা, তো এই রি ইঞ্জিনিয়ারিং করতে গেলে, জব ডিজাইন করতে গেলে বা নতুন করে প্রথমে যদি করি যে জব ডিজাইন বা পুনরায় যদি করি সেটাকে আমরা বলছি রি ইঞ্জিনিয়ারিং। তো রি ইঞ্জিনিয়ারিং করি বা জব ডিজাইন করি, এগুলো করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের কিছু বিষয় একটু ভেবে দেখতে হয়। সেটা হচ্ছে আমরা দেখি যেটা হচ্ছে যে কাজটা হচ্ছে ওয়ার্ক মেথডটা কি, ওয়ার্ক মেথডটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। তারপর হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট করার চেষ্টা করি, কি কি কাজ হচ্ছে, কাজগুলা যারা করছে তারা কেমন করছে, কার প্রোডাক্টিভিটি কতটুকু, কে কত এফিশিয়েন্টলি করতে পারছে, এগুলা মেজার করাটাকে বলা হয় ওয়ার্ক মেজারমেন্ট। তার পরবর্তীতে আমরা যেটা দেখি, শেষে যেটা দেখি এর সাথে রিলেটেড যারা আছে, কর্মীরা যারা আছে তাদেরকে কিভাবে স্যাটিসফাই করা যায়, সেই মেথডটা কি, পেমেন্ট মেথডটা কি সেটা নিয়ে কথা বলি, সেটা নিয়েও আলোচনা করে। তো সংক্ষেপে যদি বলি জব ডিজাইনটা কি, তাহলে জব ডিজাইনটা হচ্ছে কাজটা কেমন হবে না হবে সেটা নিয়ে একটা পুরোপুরি নকশা প্রণয়ন করা। আচ্ছা, তো কোনো জব ডিজাইন যদি ইতিমধ্যে থাকে সেটাকে যদি আমি একটু কি করতে চাই, রিডিজাইন করতে চাই, এগুলোর মধ্যে যদি ফলপ্রদতা বাড়াতে চাই, এটার জন্য আমরা একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করি বর্তমানে, সেটাকে আমরা বলি রি ইঞ্জিনিয়ারিং। তো রি ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমরা সাধারণত বর্তমান কাজের তিনটা বিষয় নিয়ে আলোচনা করি, তাই না? সেটা হচ্ছে ওয়ার্ক মেথড, কোন মেথডে কাজগুলা হচ্ছে, কি কি কাজ হচ্ছে, ওয়ার্কটা মেজারমেন্ট করার চেষ্টা করি। আর হচ্ছে আমরা এর সাথে রিলেটেড যারা আছে তাদেরকে যে পেমেন্ট দিচ্ছি, পেমেন্ট মেথডটা কেমন হবে তাদেরকে মোটিভেট করার জন্য, সেই বিষয়টা। তো আমি চেষ্টা করেছি যে বিষয়টা নিয়ে একটা মেইন টপিকসে যাওয়ার আগে এটা নিয়ে একটা ধারণা দিয়ে দেয়ার। তাহলে আমরা আমাদের মূল টপিকসে আমরা স্লাইডে দেখি যে কি কি আছে এখানে। তো জব ডিজাইনটা কি তো বলে ফেলেছি, তারপরেও আরো একটু ভালো করে এখানে লেখা আছে যে জব ডিজাইন মানে হচ্ছে স্পেসিফিকেশন করা, স্পেসিফিকেশন অফ দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস ফর এন ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ইন অ্যান অর্গানাইজেশনাল সেটিং। মানে হচ্ছে সোজা কথায় কে কি কাজ করবে, কে বা কোন গ্রুপ কি কাজ করবে সেটাকে ফিক্সড করে দেওয়াটাকে বলা হচ্ছে জব ডিজাইন। তো জব ডিজাইন যখন করতে যাই তখন আমরা কিছু ফ্যাক্টরকে বিবেচনা করি জব ডিজাইন করার জন্য। এগুলো কি কি? এগুলো প্রথমে চিন্তা করি যে হু মানে হচ্ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়ার্ক ফোর্স, মানে কে কাজটা কে করছে, তার ফিজিক্যাল সিচুয়েশন কেমন, মানে এই কাজটা যে করছে তার মেন্টাল সিচুয়েশন কেমন, এইসব বিষয়গুলো। তারপর হচ্ছে হোয়াট মানে কি ধরনের কি কাজ হচ্ছে, হোয়াট টাস্কস টু বি পারফর্ম, কি কাজটা করতে হবে। তোমাকে জব ডিজাইন করার আগেই এই যে জবের নেচারটা কি, এক এক কাজে কিন্তু এক এক ধরনের নেচার, তাই না? তাহলে কাজটা কি, হোয়াট, এটা এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে। তারপর যেটা হয় সেটা হচ্ছে ওয়্যার মানে হচ্ছে বলছে জিওগ্রাফিক অর্গানাইজেশন আর লোকেশন অফ ওয়ার্ক এরিয়াস, মানে যে কাজটা হচ্ছে সেটা কোন জায়গায় হচ্ছে, সেটা জিওগ্রাফিক এরিয়াটা কেমন। কারণটা আমরা দেখি সেটা হচ্ছে এই জিওগ্রাফিক এরিয়ার উপর আমরা লোকেশন যখন লেআউট পড়ে আসছিলাম তখন এই কথাগুলো বলে আসছি। জিওগ্রাফিক্যাল এরিয়ার উপর, এটার উপরও কোন জায়গায় হচ্ছে সেটার উপরেও কাজের প্রকৃতির উপর এবং সেটার উপরেও কাজের ডিজাইনটা অনেকাংশে নির্ভর করে। তারপর হচ্ছে ওয়েন, কখন হচ্ছে কাজটা, যেমন টাইম অফ ডে, টাইম অফ অকারেন্স ইন দা ওয়ার্ক ফ্লো। যে কাজটা ডিজাইন করতে চাই সে কাজটা কোন সময়ে হয় সেটার উপরেও জব ডিজাইন পুরোটা রিসোর্স গুলার সাজানো, লেআউট সবকিছু নির্ভর করে। যেমন কিছু কিছু কাজের প্রকৃতি আছে আমরা দেখেছি যেগুলো রাতের বেলা হয়, যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিছু কল সেন্টার এক্সপেরিয়েন্স আমরা দেখি বাংলাদেশে, যেগুলা সাধারণত তাদের কাজ হয় রাতের বেলা, তাই না? আবার কিছু কিছু কাজের থাকে দিনের বেলা, আবার কিছু কিছু কাজগুলো আমাদের আউটসাইডে গিয়ে করতে হয়। তো
ওই কাজের উপর নির্ভর করে জব ডিজাইন করতে হয়। তারপর হচ্ছে ওয়াই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত এই বিষয়টা দেখি না। আমাকে কাজের তাকে ডিজাইন করার আগে, কাজের নকশা করার আগে আমাকে চিন্তা করতে হবে কেন কাজটা করতে হচ্ছে, কেন আমি ডিজাইন করছি। অর্গানাইজেশন রেশনাল ফর দ্য জব অবজেক্টিভস এন্ড মোটিভেশন অফ দ্য ওয়ার্কার। এই কাজের অর্গানাইজেশনাল এইমটা কি, তো এইটার থেকে আমি মোটিভেশন অফ দ্য ওয়ার্কারকে কিভাবে মোটিভেট করতে পারি, তো কেন করছে সেটা গুরুত্বপূর্ণ। শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে হাউ, মেথড অফ পারফরমেন্স, কিভাবে করবা, মানে কাজটা কিভাবে করা হয়, পারফরমেন্সটার মেথডটা কি, যে পারফরমেন্সটা করছে সেটাকে তুমি কিভাবে মেজার করবা, বা অনেক কিছুই। তবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে তারপর এই প্রেক্ষিতে আমরা জব ডিজাইন করি। আচ্ছা, তো জব ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু বিহেভিয়ারাল কনসিডারেশন একটু দেখি কি কি বিষয় আছে। আচ্ছা, জব ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনকে এখানে দুইটা ভাগে আমরা আলোচনা করছি, একটা হচ্ছে লেবার স্পেশালাইজেশন, একটা হচ্ছে এক্সট্রিম স্পেশালাইজেশন। আচ্ছা, তো স্পেশালাইজেশন মানে কি, আমি এই গুলোতে যাওয়ার আগে একটু করে বলি। স্পেশালাইজেশন মানে হচ্ছে কাজটাকে ফিক্সড করে দেয়া, মানে কার জন্য কাজ কতটুকু সেগুলো ফিক্সড করে দেয়া, সেটাকে বলা হয় স্পেশালাইজেশন। তো স্পেশালাইজেশন মানে হচ্ছে এটা যদি আমি একটু উদাহরণ দিতে চাই, যেমন যদি বলি যে কেউ একজন লোক কি করেন, সে উনি ক্যাশ কাউন্টারে কাজ করেন, তাহলে সে প্রতিনিয়ত ক্যাশ কাউন্টারে কাজ করছেন, তাই না? ওই কাজের জন্য সে স্পেশালাইজেশন করছেন, সেটাই হচ্ছে স্পেশালাইজেশন। তো এটার কিছু বেনিফিটস আছে, কিছু ডিমেরিটস আছে, সে বিষয়গুলো আমরা দেখবো। তো আমরা সামনের দিকে দেখি এই যে স্পেশালাইজেশনের কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা কি দেখি। কিছু অ্যাডভান্টেজ হচ্ছে ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজ, হচ্ছে লেবার এর প্রতি অ্যাডভান্টেজ, যারা কাজ করছে তাদের। আমরা দেখি ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে র্যাপিড ট্রেনিং অফ দ্য ওয়ার্কফোর্স। কারণটা হচ্ছে যারা স্পেসিফিক জায়গায় স্পেসিফিক কাজ করছে তাদেরকে খুব দ্রুত ট্রেন করা যায়। 2 নাম্বার হচ্ছে ইজ ইন ক্রিয়েটিং নিউ ওয়ার্কার্স। এটা খুব নতুন ওয়ার্কারদেরকে রিক্রুট করা খুব সহজ হয়ে যায়, কারণ ছোট একটা কাজের জন্য তাকে খুব বেশি শেখাতে হয় না, যে কাউকে চাইলে ইজিলি রিক্রুট করা যায়। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হাই আউটপুট ডিউ টু সিম্পল অ্যান্ড রিপিটেটিভ ওয়ার্ক। যেহেতু যিনি কাজ করছে তিনি খুব ছোট একটা কাজ করছে, সহজ কাজ, একই কাজ বারবার করছে, রিপিটেটিভ করছে, তাহলে এই ক্ষেত্রে অনেক সময় হাই আউটপুট হয়, মানে আউটপুটটা ভালো হয়। 4 নাম্বার হচ্ছে লো ওয়েজেস ডিউ টু ইজ অফ সাবস্টেনেবিলিটি অফ লেবার। লেবারদেরকে যেহেতু ছোট কাজের জন্য নেওয়া হয়, তাদেরকে বারবার একই ধরনের কাজ করানো হয়, এই জন্য তাদেরকে লো ওয়েজ দিতে হয়, মানে মজুরি কম দিতে হয়। 5 নম্বর হচ্ছে ক্লোজ কন্ট্রোল ওভার ওয়ার্কফ্লো অ্যান্ড ওয়ার্কলোডস। আচ্ছা, এটা ইজিলি কন্ট্রোল করা যায়। একই ধরনের কাজ, যেহেতু যদি একজন মানুষ যদি একই ধরনের কাজ বারবার করতে দেওয়া হয়, তখন এটাকে কন্ট্রোল করা খুব ইজি হয়, কারণ সে কতটুকু কাজ করছে, তাকে কতটুকু কাজ করা দরকার, সেগুলো খুব বেশি কন্ট্রোলিং এর মধ্যে রাখা যায়। আচ্ছা, এবার আসি লেবারদের কাছে এটা অ্যাডভান্টেজটা কি। যেমন হচ্ছে 1 নাম্বার হচ্ছে লিটল অর নো এডুকেশন রিকোয়ার্ড টু অবটেইন ওয়ার্ক। ওই কাজটা পাওয়ার জন্য তাকে খুব বেশি কি করতে হয় না, খুব বেশি শিক্ষা তার জন্য জানার দরকার হয় না। কারণটা হচ্ছে এত ছোট একটা কাজের জন্য যে তাকে নিয়োগ দেওয়া হয়, ওই ছোট কাজটা খুব ইজিলি শিখে ফেলা যায়। যদি অনেক বড় একটা কাজ থাকতো তাহলে এখানে অনেকগুলো বিষয় থাকতো, কাজগুলো শিখে আসার দরকার পড়তো। কিন্তু যেহেতু একটা ছোট কাজ, যেমন যদি বলি একজনকে তুমি শুধু বসিয়েছো, শুধু টাকা নিবেন আর টাকা নিবে, তাহলে সে এটা এত ছোট কাজ, তাকে 2-1 দিন যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে সে ইজিলি এটা শিখে ফেলতে পারবে। এই জন্য খুব বেশি এডুকেশনের দরকার হয় না। তারপর হচ্ছে ইজ ইন লার্নিং জবটা খুব সহজে সে শিখে ফেলতে পারে, যেটা বলছিলাম। আচ্ছা, এবার যাই ডিসঅ্যাডভান্টেজ। স্পেশালাইজেশনের জন্য আমরা যে অ্যাডভান্টেজ যেমন দেখেছি, ঠিক তেমনি ডিসঅ্যাডভান্টেজেসও আছে অনেকগুলো। একটা হচ্ছে ম্যানেজমেন্টের প্রতি কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে দেখো। এক হচ্ছে ডিফিকাল্ট ইন কন্ট্রোলিং কোয়ালিটি সিন্স নো ওয়ান পারসন হ্যাজ রেসপন্সিবিলিটি ফর এন্টায়ার প্রোডাক্ট। আচ্ছা, কোন একটা প্রোডাক্ট তৈরির জন্য ধরো অনেকগুলা কাজ আছে, তাই না? তো এখানে তো স্পেশালাইজেশনের কারণে ছোট একটা কাজ একজন করছে, আরেকটা কাজ আরেকজন করছে, আরেকটা কাজ আরেকজন করছে। আচ্ছা, যেহেতু তাহলে পুরো প্রোডাক্টটার কোয়ালিটি কন্ট্রোল করা ইজি সম্ভব হয় না। কারণটা হচ্ছে একজন যদি পুরো কাজটা করতো তাহলে তাকে তুমি রেসপন্সিবল করতে পারতা পুরো কাজের কোয়ালিটি ভালো মন্দ হওয়ার জন্য, তাই না? একজন যেহেতু একটা ছোট কাজ করছে, সেই ছোট কাজটার জন্য রেসপন্সিবল, তো পুরোটার জন্য রেসপন্সিবিলিটি ক্রিয়েট করা যায় না। 2 নাম্বার হচ্ছে হিডেন কস্ট অর ওয়ার্কার ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজিং ফ্রম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ যেটা ম্যানেজমেন্টের কাছে দেখছে, সেটা হচ্ছে হিডেন কস্ট তাদের বেড়ে যায়। তার কারণটা হচ্ছে এখানে ওয়ার্কার ডিসস্যাটিসফ্যাকশন থাকে, ওয়ার্কাররা স্যাটিসফাই থাকে না। কেন? কারণটা হচ্ছে এটা খুব কারণ বুঝতে পারো যে এটা হচ্ছে একটা বোরিং একটা কাজ,
যেটাতে তৈরি হয় সেটা হচ্ছে টার্নওভার থেকে অ্যাবসেন্টিজম। যেহেতু কর্মীরা এইসব এই কাজ করতে তারা বোরিং ফিল করে, এই জন্য তাদের মধ্যে তারা মোটিভেটেড থাকে না, মূলত গ্রিভেন্স আরো বিভিন্ন ধরনের কারণ থাকে। তারপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিডিউসড লাইকলিহুড অফ অবটেইনিং ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রসেস বিকজ অফ ওয়ার্কার্স লিমিটেড পার্সপেক্টিভ। আচ্ছা, ওয়ার্কারদের যেহেতু লিমিটেড পার্সপেক্টিভ থাকে, খুব অল্প জায়গা জুড়ে তারা কাজ করতে পারে, এই জন্য তারা এটার প্রতি থাকে না, যেটা হচ্ছে তারা ইন্টারেস্টেড থাকে না কাজটাকে ডেভেলপ করার জন্য। এবার ডিসঅ্যাডভান্টেজ দিকে কিছু লেবারদের কাছে কি থাকতে পারে। এক নম্বর হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে বোরডম স্টেমিং ফ্রম রেপিটেটিভ নেচার অফ ওয়ার্ক। একই ধরনের কাজ করতে করতে তারা খুব বোরডম ফিল করে, বিরক্ত হয় এটা। তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে লিটল গ্র্যাটিফিকেশন ফ্রম ওয়ার্ক ইটসেলফ, মানে এখান থেকে তারা অনুপ্রাণিত বোধ করে না তাই এই ধরনের কাজগুলো করার জন্য। লেটার নো কন্ট্রোল ওভার দ্য ওয়ার্ক প্লেস লাইডিং টু ফ্রাস্ট্রেশন অ্যান্ড ফ্যাটিক। এই কাজ, খুব ছোট কাজের মধ্যে তাদের মধ্যে কোনো কন্ট্রোলিং থাকে না, তার ফলস্বরূপ তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে। লিটল অপরচুনিটি টু প্রগ্রেস টু আ বেটার জব। তাহলে তার কাজ যেহেতু খুব ছোট, এখানে যে সে খুব ভালো প্রগ্রেস করবে, যে বেটার কোনো অপরচুনিটি তার সামনে আসবে, সেটা তেমন থাকে না। লিটল অপরচুনিটি টু শো ইনিশিয়েটিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ এক্ষেত্রে মনে করা হয়। সেটা হচ্ছে সে যে কিছু ইনিশিয়েটিভ নিবে, নতুন কিছু কাজ দেখাবে, সেই সুযোগটা তার কাছে থাকে না, কারণ তার কাজটা খুব ছোট এবং খুব ফিক্সড। এখানে মানে একেবারে ফিক্সড, কি কার কোন কাজের পর কোন কাজ করতে হবে, কি হবে না হবে, এই বিষয়গুলো। লোকাল মাস্কুলার ফ্যাটিক এখানে থাকে। লিটল অপরচুনিটি ফর কমিউনিকেশন উইথ কোয়ার্কারদের সাথে যোগাযোগের খুব সুযোগ থাকে না। এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে বিহেভিয়ারাল কনসিডারেশন জব ডিজাইনের ক্ষেত্রে। তো এই স্পেশালাইজেশনটার থেকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই তাহলে এখানে কি কি বিষয় আছে। এখানে দুটো বিষয়কে মূলত ফোকাস করা হয়েছে, একটা হচ্ছে জব এনলার্জমেন্ট আর জব এনরিচমেন্ট। তাহলে প্রথমে আসি জব এনলার্জমেন্ট মানে কি। জব এনলার্জমেন্ট মানে হচ্ছে সোজা কথাই যে একজন যে ছোট কাজে আছে তাকে কাজের ভলিউমটা বাড়িয়ে দেয়া, তাকে অনেকটুকু কাজ করতে দেয়া, সেটা হচ্ছে জব এনলার্জমেন্ট। যেমন দেখো এখানে লেখা আছে জব এনলার্জমেন্ট মিনস ইনক্রিজিং দ্য স্কোপ অফ জব quantitatively by adding up more task। আরো বেশি কাজ তাকে দিয়ে দেয়, সেটাকে বলা হচ্ছে জব এনলার্জমেন্ট। সেটাও খুব একটা ইফেক্টিভ না, কারণ এখানে কোনো একটা ক্রিয়েটিভিটি বা রেসপন্সিবিলিটি কিন্তু তার কাছে সুযোগ থাকে না। আগে যেহেতু ছোট কাজ করতো, সেখানে আরো অনেক বড় অনেক কাজের ভলিউমটা তাকে বাড়িয়ে দেয়, খুব একটা এফেক্টিভ না। তারপর যেটা আছে সেটা হচ্ছে জব এনরিচমেন্ট। এটা একটা গুরুত্বপূর্ণ সলিউশন হতে পারে এক্ষেত্রে, অনেক কর্মীরা এটা পছন্দ করে। কারণ হচ্ছে জব এনরিচমেন্ট মিনস ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ জব সাচ দ্যাট এমপ্লয়িজ আর মোর স্যাটিসফাইড অ্যান্ড ফুলফিলড। এই ক্ষেত্রে এমপ্লয়িরা তারা স্যাটিসফাইড থাকে, কারণটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কর্মীদেরকে রেসপন্সিবিলিটি বাড়ানো হয়, তাকে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ দেওয়া হয়, তাকে কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষমতা দেওয়া হয়। তো জব এনরিচমেন্টটা গুরুত্বপূর্ণ। এর বাইরেও কিছু আছে, আচ্ছা আমরা সেদিকে না যাই, আমরা পরে চলে যাচ্ছি যেটা সেটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে আমরা জব ডিজাইন করার জন্য আমরা পরবর্তী যেটা করতে পারি, বলেছিলাম যে যখনই একটা জব চলছে সেটাকে যদি আমি কিছুটা চেঞ্জ আনতে চাই, ডেভেলপ করতে চাই, তখন আমরা একটা অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করি, বর্তমানে এটা খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। তো রি-ইঞ্জিনিয়ারিংটা কি, সেটা বলছে প্রসেস অফ রিথিঙ্কিং অ্যান্ড রিস্ট্রাকচারিং অ্যান্ড অর্গানাইজেশন। আচ্ছা, মানে এটা হচ্ছে যে প্রসেসটা, যে বিষয়টা এখন আছে সেটাকে রিথিঙ্কিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে কি কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, কোন আইডিয়াটা, সেটা নিয়ে পুনরায় একটা চিন্তা ভাবনা করা, সেটাতে অনেক কোনো চেঞ্জ আনা যায় কিনা, পজিটিভ কোনো চেঞ্জ। অ্যান্ড রিস্ট্রাকচারিং অ্যান্ড অর্গানাইজেশনটার যে স্ট্রাকচার অলরেডি আছে, অনেকদিন ধরে চলে আসছে, সেটাকে পুনরায় স্ট্রাকচার করা, সেটাকে আমরা বলছি রি-ইঞ্জিনিয়ারিং। এটা একটা, আমি সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটা পজিটিভ অ্যাপ্রোচ। এর মাধ্যমে চিন্তা করা হয় যে যারা কাজ করছে তাদেরকে যারা পজিটিভলি মোটিভেট করা যায়, তারা যাতে কাজ থেকে আরো আগ্রহ বোধ করে, তারা যাতে এখানে ক্রিয়েটিভিটি দেখাতে পারে, এই জন্যই যে পজিটিভ যে পরিবর্তন, সেটাই হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং। আমরা রি-ইঞ্জিনিয়ারিংটা আরো ভালো করে বুঝতে পারবো যদি তার কিছু বৈশিষ্ট্য দেখি। ক্যারেক্টারিস্টিক্স অফ রি-ইঞ্জিনিয়ার্ড প্রসেস কি কি আছে দেখো। এক নম্বর হচ্ছে সেভারাল জবস আর কম্বাইন্ড ইনটু ওয়ান। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টুকরা অনেক ধরনের কাজ আছে, তাহলে এই কাজগুলোকে একত্রিত করে ফেলা যায়, তাই না? অনেক সময় একত্রিত করে কাজগুলো করা হয়। দুই নম্বর হচ্ছে ওয়ার্কার্স মেক ডিসিশনস। আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্কারদেরকে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এই ইঞ্জিনিয়ারিং এমন ভাবে করা হয় ওয়ার্কারদেরকে যেন তারা সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা একজন ওয়ার্কারকে পজিটিভলি মোটিভেট করে। তারপর 3 নাম্বার হচ্ছে দ্য স্টেপস ইন দ্য প্রসেস আর পারফর্মড ইন ন্যাচারাল অর্ডার। এই প্রসেসের যে কাজগুলো আছে সেটাকে একটা ন্যাচারাল অর্ডার রাখা হয়, মানে কোন কাজের পর কোন কাজ, এটার সাথে একটা ন্যাচারাল অর্ডার, একটা প্রাকৃতিক একটা অর্ডার রাখার চেষ্টা করা হয়।
তারপরে কিভাবে অর্ডার করে রাখতে পারি সেগুলো ক্ষেত্রে যদি যাই, যে প্রসেস হ্যাভ মাল্টিপল ভার্সন, প্রসেস অনেক ধরনের ভার্সন থাকতে পারে, ওয়ার্ক ইজ পারফর্মড ওয়্যার ইট মেক্স দ্য মোস্ট সেন্স, চেকস এন্ড কন্ট্রোলস আর রিডিউসড। একটা বিষয় হচ্ছে দেখো, চেক এন্ড কন্ট্রোলিংটা কমিয়ে ফেলা হয়, কারণটা হচ্ছে বারবার একই কর্মীকে যখন বারবার চেকিং যায় আর একজন বারবার সে কাজ ঠিকভাবে করছে কিনা না করছে কিনা বারবার দেখা হয়, তখন কর্মীরা এই ক্ষেত্রেও তারা ডিমোটিভেটেড হয়, তারা অনেক সময় এই কাজটা পছন্দ করে না। আচ্ছা, reconciliation is minimized. A cage manager provides a single point of contact. একজন ম্যানেজার একটা কন্ট্যাক্ট নিয়ে কাজ করে। Heavy centralized decentralized operations are prevalent. এখানে বিভিন্ন ধরনের সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড অপারেশনেরও অস্তিত্ব আমরা জায়গায় দেখতে পাই। এখন আমরা যে গেলাম যেটা, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ভ্যালু এবং রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুস। এই রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুটা আসলে কি, বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এটা ভালো করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে রি-ইঞ্জিনিয়ারিং মানে আসলে কি বোঝাতে চাচ্ছে, রি-ইঞ্জিনিয়ারিং এর মূল কনসেপ্টটা কি, তাদের কনসেপ্টটা কি। দেখো তাহলে ট্র্যাডিশনাল ভ্যালুর সাথে রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুর পার্থক্যটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এক নম্বর দেখো, ট্র্যাডিশনাল ভ্যালুটা মনে করা হতো যে মাই বস পেইস মাই স্যালারি, আমার বস আমাকে স্যালারি দেয়, তাই কি বলা হতো ফর all the talk about serving customers, the real objectives is to keep the boss happy. So এখানে ট্র্যাডিশনাল একটা বিষয় হচ্ছে সবসময় মনে করা হয় যে বসকে খুশি করতে হবে, এটা আমাদের একটা কমন টেন্ডেন্সি, সবাই মনে করে যে আমাকে কি করতে হবে, যে কোনো উপায়ে আমার বসকে খুশি করতে হবে। এটা কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালু। রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে কিন্তু মনে করা হয় যে আমার বস আমাকে কিন্তু টাকা দেয় না, আমাকে টাকা দেয় কে, কাস্টমার পে all our salaries। তাহলে কাস্টমাররাই হচ্ছে আমার কাছে মূল বিষয়। আমার ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, আমার পণ্যটা যদি ভালো করে বিক্রি করা যায় তাহলে যে কিনবে সে হচ্ছে আমার কাস্টমার, সেই আমাকে স্যালারি দেয়। তাহলে আমাকে কি করতে হবে, আই মাস্ট ডু হোয়াট এভার ইট টেক্স টু প্লিজ দ্যাম। তাহলে কাকে প্লিজ করার চেষ্টা করতে হবে, আমাকে কাস্টমারদেরকে। মানে ওই ঘুরে ফিরে একই কথা। তাহলে আমরা প্রথম দিন থেকে যে আলোচনা শুরু করেছিলাম, আমাদের মূল ফোকাস হচ্ছে বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এদের মূল ফোকাস থাকে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন। ট্র্যাডিশনাল ভ্যালুর সাথে রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুরও মূল পার্থক্য এই জায়গায়। আমরা রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুটাকে বর্তমানে প্রায়োরিটি দিচ্ছি, আমাদের অপারেশনস ম্যানেজমেন্টও রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুটাকে নিয়ে কাজ করছে। তাহলে ট্র্যাডিশনাল ভ্যালুতে মনে করা হতো এখানে কাজ করা হতো বসকে স্যাটিসফাই করার জন্য, আর বর্তমান রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুতে কাজ করা হয় কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য। তারপরে যাচ্ছি যেটা 2 নাম্বার, সেটা হচ্ছে এখানে মনে করা হতো ট্র্যাডিশনাল ভ্যালুতে আই এম জাস্ট এ কগ ইন দ্য হুইল, মাই বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু কিপ মাই হেড ডাউন এন্ড নট মেক ওয়েভস। এখানে মনে করা হতো যে আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্য নেই, আমি যেটা চাকার একটা পার্ট, চাকাটা তো ঘুরবেই, আমি কিছু করলেও ঘুরবে না করলেও ঘুরবে, আমি সবসময় কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবো না, মাথা সবসময় নিচু করে রাখবো। মানে সোজা কথায় নেগেটিভ অ্যাপ্রোচ। পুরো ট্র্যাডিশনাল ভ্যালুটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ, আমরা শত শত বছর ধরে যেটা ফলো করে আসছি। আর রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুটা হচ্ছে বর্তমানে মডার্ন সিস্টেমে যেটা আমরা চাচ্ছি। এখানে কি মনে করা হয়, নাম্বার 2, এভরি জব in this company is essential and important. I get paid for the value I create. এখানে মনে করা হয় যে আমি যে কাজটা করছি সেই কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। আমাকে কেন টাকা দেওয়া হচ্ছে, I get paid for the value I create. আমি যে কাজ করছি এই কাজের মাধ্যমে আমি ভ্যালু ক্রিয়েট করছি বলে আমাকে টাকা দেওয়া হচ্ছে, তার মানে আমার কাজটা গুরুত্বপূর্ণ। যেহেতু আমার কাজটা গুরুত্বপূর্ণ, আমিও গুরুত্বপূর্ণ, আমাকে কাজটা অবশ্যই ভালো করে করতে হবে। আচ্ছা, এবার আসি 3 নাম্বার, বলছে if something goes wrong, I dump the problem onto someone else. Why? Be identified with trouble. এই ট্র্যাডিশনাল ভ্যালুতে মনে করা হতো যেটা, সেটা হচ্ছে যদি কোথাও কোনো একটা ভুল দেখি, আমরা ভুলটা নিয়ে চিন্তা করতাম না, তাই না? ভুলটা নিয়ে এমপ্লয়িরা চিন্তা করতো, তারা মনে করতো যে দূর এই ভুলটা ঠিক করে লাভ কি, হ্যাঁ আমি ঠিক করতে যাব, আমার উপর অনেক সমস্যায় পড়বো। এই মানে বিষয়গুলো মনে করা হতো, এই জন্য এই বিষয়গুলো তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু রি-ইঞ্জিনিয়ার ভ্যালুটা এমন ভাবে জবটা ডিজাইন করবা, তুমি রি-ইঞ্জিনিয়ারিং করবা যাতে এখানে যাতে কাস্টমার মনে করে যে দ্য বাগ স্টপস হিয়ার। যখনই কোনো ভুল দেখবে, তখন বাগ দেখবে, তখনই কিন্তু সেখানে কি করতে হবে, কাজটা স্টপ করতে হবে। এমপ্লয়ি যাতে মনে করে আই মাস্ট অ্যাকসেপ্ট ওনারশিপ অফ দ্য প্রবলেমস এন্ড গেট দেম সলভ। যে ভুলটা হয়েছে, ভুলটা আমার রেসপন্সিবিলিটি, এবং আমাকে চেষ্টা করতে হবে যেন ভুলটার সলিউশন আমি করতে পারি, সলভ করতে পারি, কারণ এখানে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, আমিও গুরুত্বপূর্ণ। ট্র্যাডিশনাল ভ্যালুতে 4 নাম্বার যদি দেখি, যে দ্য মোর ডাইরেক্ট রিপোর্টস আই হ্যাভ, দ্য মোর ইম্পর্টেন্ট আই এম, the one with the biggest empire। একটা বিষয় মনে করা হতো যে যত বেশি উপরে, যে যত বেশি ডাইরেক্ট রিপোর্ট করছে, অনেকে আমার যখন যে বস আছে তাকে যখন 3জন 4জন তার কাছে রিপোর্ট করছে, সে খুব বড় একজন কিছু, এটাকে মনে করা হতো। কিন্তু রি-ইঞ্জিনিয়ার্ড ভ্যালুতে এমন ভাবে ডিজাইন করা হয়, এখানে মনে করা হয় যে আই বিলং টু এ টিম, আমি একজন টিম মেম্বার, আমি টিমের প্রধান হতে পারি বা মেম্বার হতে পারি, আমি পুরো টিমেরই পার্ট।
we fail or succeed together, and if we fail, nobody's empire is winner. তার মানে এখানে পুরো টিমের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, একজনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় না। এখানে মনে করা হয় যে আমি একা কখনো সাকসিড করতে পারবো না, আমি সফল হতে পারবো না। সফল হবো কখন? যদি পুরো টিমটা সফল হয়, তাই না? তাহলে আমি যে এক্সট্রা কোনো কাজের জন্য ভাবা নিব সেই সুযোগটা এখানে নেই। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ট্র্যাডিশনাল ভ্যালুতে সাধারণত প্রত্যেকটা মানুষ চেষ্টা করতো যে সেই যেন কোনো কাজের ভাবা নিতে পারে, কিন্তু রি-ইঞ্জিনিয়ার ভ্যালুর ক্ষেত্রে আমরা এমন ভাবে ডিজাইনটা করা হয় যেন এইটা কেউ নিতে নাও পারে এবং এই থিঙ্কিংটা যেন তার মধ্যে না আসে। তারপর ট্র্যাডিশনাল ভ্যালু 5 নাম্বার হচ্ছে টুমরো উইল বি জাস্ট লাইক টুডে। এখানে মনে করো তো আগামীকালটা তো আজকের মতো, এটা কোনো চেঞ্জ নেই। ইট অলওয়েজ হ্যাজ বিন, সো দ্য কোম্পানিজ পাস্ট টেলস মি অল আই নিড টু নো। নর্মাল একটা মানে নেগেটিভ থিঙ্কিং, এখানে কোনো পজিটিভ অ্যাটিটিউড নাই। কিন্তু রি-ইঞ্জিনিয়ার ভ্যালুতে এখানে সবসময় হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড ধারণ করতে হবে পুরো অর্গানাইজেশনকে। এখানে বলছে দেখো, নোবডি নোজ হোয়াট টুমরো হোল্ডস, কনস্ট্যান্ট লার্নিং ইজ আ পার্ট অফ মাই জব। যেহেতু নতুন একটা দিন আসবে, নতুন দিন আমার কাছে নতুন একটা দিগন্ত উন্মোচিত করবে, আমাকে নতুন দিগন্তের জন্য আমাকে প্রস্তুত হতে হবে, আমাকে নতুন কোনো কিছু শিখতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি রাখতে হবে। তো সোজা কথা যদি ব্রিফ বলি, তো ট্র্যাডিশনাল ভ্যালুতে আমরা সাধারণত যারা কাজ করতো, এখানে আসলে এটা জব ডিজাইনটা এমন ভাবে করা হতো, যারা কাজ করতো তারা ডিমোটিভেটেড থাকতো সবসময়, তারা দায়িত্ব নিতে পারতো না, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো না, তাদেরকে ক্রিয়েটিভিটি দেখার সুযোগ দেওয়া হতো না, তাদেরকে টিম হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতো না। তো রি-ইঞ্জিনিয়ার ভ্যালুতে এমন ভাবে জবটা চেঞ্জ করা হয়, জবটাকে ডেভেলপ করা হয় যাতে কাস্টমাররা পজিটিভলি মোটিভেটেড হয় সবসময়। এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং আমাদের কোয়ালিটি আমরা নিশ্চিত করতে পারি, কোয়ালিটি আউটপুট আমরা নিশ্চিত করতে পারি। তো ফিজিক্যাল কনসিডারেশন ইন দ্য জব ডিজাইনটা কেমন হতে পারে সে ধরনের একটা বিষয় আমরা এখানে দেখিয়েছি। তো এর পর্যায়ে সেটা হচ্ছে এই যে জব ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং যেটাই বলি, সেটার জন্য মূল বিষয় হচ্ছে আমাদেরকে যেটা ফোকাস করতে হয়, আমাদের এই কাজের মেথডটা কি সেটা দেখতে হয়, আমাদেরকে কাজটাকে মেজারমেন্ট করতে হয়, এবং শেষে যেটা দেখতে হয় সেটা হচ্ছে পেমেন্ট। মূলত এই তিনটা বিষয়কে আমাকে কনসিডার করতে হয়। সেটা একটু ভালো করে দেখি। 1 নম্বর হচ্ছে হাউ দ্য ওয়ার্ক শুড বি অ্যাকমপ্লিশড, মানে কাজটা কিভাবে করা উচিত, মানে ওয়ার্ক মেথডটা কি, বর্তমানে ওয়ার্ক মেথডটা কিভাবে কাজটা করা হচ্ছে, এদিকে কি চেঞ্জ আনা যায়, কি রি-ইঞ্জিনিয়ারিং করা যায়, সে বিষয়গুলো ওয়ার্ক মেথড নিয়ে কাজ করা। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে হাউ পারফরমেন্স মে বি ইভালুয়েটেড, কর্মীরা যে ধরনের কাজগুলো করছে, কে কতটুকু পারফর্ম করছে, তাদের পারফরমেন্সটা কিভাবে ইভালুয়েটেড করা হবে, এটাকে বলা হচ্ছে যে ওয়ার্ক মেজারমেন্ট। আমাদের সিলেবাসের টপিক ছিল যে ওয়ার্ক মেজারমেন্ট। তারপর 3 নম্বর হচ্ছে হাউ ওয়ার্কার্স শুড বি কম্পেনসেটেড, মানে হচ্ছে ওয়ার্ক পেমেন্ট প্ল্যান, তাকে এই কাজের জন্য তাকে কিভাবে পে করা হবে। কারণটা হচ্ছে কর্মীদেরকে মোটিভেটেড করতে হবে। আমরা দেখেছি যে রি-ইঞ্জিনিয়ারিং এর মূল কনসেপ্ট হচ্ছে কর্মীদেরকে পজিটিভলি মোটিভেট করা। আচ্ছা, আর পজিটিভলি মোটিভেট করার সাথে কিন্তু পেমেন্ট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? তারা কিভাবে তাদেরকে পজিটিভলি মোটিভেট করতে পারি সেই বিষয়গুলো বিবেচনা করা। তাহলে কি তিনটা জিনিস, একটা হচ্ছে মেথড, ওয়ার্ক মেথড, 2 নম্বর হচ্ছে মেজারমেন্ট, ওয়ার্ক মেজারমেন্ট, 3 নম্বর হচ্ছে পেমেন্ট মেথড, ওয়ার্ক পেমেন্ট প্ল্যান। আচ্ছা, তিনটা বিষয়। তাহলে আমরা সিরিয়ালে দেখি। প্রথম হচ্ছে ওয়ার্ক মেথডটা। এই ওয়ার্ক মেথডে কি বিষয়গুলো আছে সেটা দেওয়া, এটাকে 3টা ভাগ করে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি, কি ওয়ার্ক মেথডে কি অ্যাক্টিভিটি গুলো আমরা দেখবো। আচ্ছা, হচ্ছে ওয়ার্ক মেথডটা কেন আমরা রি-ইঞ্জিনিয়ারিং করবো, রিডিজাইন করবো, অবজেক্টিভস অফ দ্য স্টাডি, কেন এটা আমরা ওয়ার্ক মেথডটা জানার চেষ্টা করব। তারপর হচ্ছে স্টাডি টেকনিক্স, কিভাবে কিসের উপর ভিত্তি করে কি টুলস এন্ড টেকনিক্স দিয়ে তুমি সেটা স্টাডি করতে পারবে বা সেটা জানতে পারবে। 3টা ভাগ। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে ওভারঅল প্রোডাকশন সিস্টেম। তো পুরো ওভারঅল প্রোডাকশন সিস্টেমটা কেমন হচ্ছে, কোন মেথড ফলো করা হচ্ছে সেটা আমি কেন জানবো, কারণ জানার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এলিমিনেট আর কম্বাইন স্টেপস। তাহলে ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয় হচ্ছে কি করে এলিমিনেট করা, কারণ এখানে কিছু স্টেপ আছে অপ্রয়োজনীয়। আমরা অনেক সময় দেখি যে কাজের ক্ষেত্রে কিছু কাজ আছে যেগুলো না করলেই চলে, চাইলে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এলিমিনেট করার জন্য, অথবা 2-3টা কাজ, একই ধরনের কাজগুলোকে কম্বাইন করে ফেলার জন্য। আমি তোমাদেরকে একটু করে বলি যে সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, সেগুলো এই ধরনের অনেক অপ্রয়োজনীয় কিছু কাজ আছে যেগুলোকে এলিমিনেট করা ফেলা হয়। যেমন আমি তোমাকে একটু করে বলি যে যেমন কিছু জায়গায় পুরো ওয়ার্ল্ডে এখন দেখা যাচ্ছে কিছু জব কিন্তু টোটালি কি হয়ে যাচ্ছে, টোটালি
চলে যাচ্ছে। যেমন একটা আমরা যদি বলি যে টেলিফোন অপারেটর, যেমন আগের কিছু প্রতিষ্ঠানে থাকতো যে একজন টেলিফোন অপারেটর ছিলেন, যে তার কাজ হচ্ছে সে সবসময় টেলিফোনের সামনে বসে থাকতো, সে ফোন রিসিভ করতো এবং রিসিভ করার পর কাউকে যখন কাছে কেউ ফোন আসতো সে তাকে ট্রান্সফার করে দিত। এখন সেই কাজটা নাই, সেখানে পুরোপুরি অটোমেশন। বর্তমানে তুমি দেখতে পাও যে কখনো যখন তুমি ফোন করো তাহলে সেখানে একটা কম্পিউটার তোমাকে ফোনটা রিসিভ করে তাকে তোমাকে বলে যে এত নম্বর, যাকে চান তাকে জন্য এত নম্বরে ফোন করেন, তাহলে অটোমেটিক এই বিষয়গুলো দিয়ে দেওয়া হয়। তার ফলশ্রুতিতে এখানে দেখতে পেলাম একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা কাজ এলিমিনেট করা যায়। আরো যদি বলি যে শর্ট এন্ড ট্রান্সপোর্ট ডিস্টেন্স, এই যে ট্রান্সপোর্টেশনকে ডিস্টেন্সকে আমরা শর্টেন করতে পারি, আইডেন্টিফাই যে ডিলে, অনেক সময় এইসব কাজের জন্য যে একজন অপারেটর ফোন ধরবে, সে আবার একজনকে দিবে, এইসব কাজের জন্য যে অনেক সময় ডিলে হতো, এই ডিলেটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন কথা হচ্ছে স্টাডি টেকনিকটা কি, এই যে বিষয়গুলা ওভারঅল প্রোডাকশন সিস্টেমটা কেমন সেটা তুমি জানবা কেমনে, সেটা জানার জন্য কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম, সার্ভিস ব্লুপ্রিন্ট, যে কাজটা করা হয়েছিল সেটা ব্লুপ্রিন্টটা দেখতে পারি, প্রসেস চার্ট, কোন প্রসেসটা আছে, প্রসেস চার্ট তোমরা বুঝো, আমরা অতীতগুলো আলোচনা করে আসছি। প্রসেস ডিজাইনের ক্ষেত্রে প্রসেস চার্ট করতে হয়, কোন কাজের পর কোন কাজ। তো প্রসেস চার্টটা দেখে তুমি বুঝতে পারো যে এখানে কোনো কাজকে তুমি এলিমিনেট করতে পারো কিনা। তারপর অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ার্কার এট ফিক্সড ওয়ার্ক প্লেস, একটা স্পেসিফিক জায়গায় ওয়ার্কাররা যে কাজ করছে সেটা কাজটার মেথডটা তুমি কি করতে পারো, একটু স্টাডি করে দেখতে পারো কাজটা ঠিক আছে কিনা। কেন করবা? সিম্পলিফাই মেথড, সে যে কাজটা করছে সেটাকে সহজ করে ফেলার জন্য মিনিমাইজ নোশনস, এটা তুমি করতে পারো। যে অপারেশনস চার্ট, যে অপারেশন গুলোর আগে চার্ট আছে, অপারেশনের চার্ট গুলো তুমি দেখতে পারো। যেমন অপারেশন চার্টের ক্ষেত্রে যদি বলি যে একজন ক্যাশিয়ার, সে টাকা রিসিভ করছে, দিচ্ছে, টাকা রিসিভ করে সে কোথায় রাখে, কোথায় দেয়, এটার জন্য যে চার্টটা আছে, চার্টটা অ্যানালাইসিস করে তুমি এই কাজটা বুঝে যেতে পারো। চার্ট অ্যাপ্লাই প্রিন্সিপলস অফ নোশন ইকোনমি। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে ওয়ার্কার ইন্টারেক্টস উইথ ইকুইপমেন্ট। যদি কোনো ওয়ার্কাররা ইকুইপমেন্টের সাথে ইন্টারেক্টেড থাকে, মানে ইকুইপমেন্ট বেসড কাজ করে, সেটাও আমরা, সেই মেথডটাও আমরা একটু রিস্টাডি করতে পারি। কি জন্য? মিনিমাইজ আইডল টাইম, যাতে আমরা সময়টা, আইডল টাইমটাকে কমাইতে পারি। ফাইন নাম্বার অফ কম্বিনেশন অফ মেশিনস টু ব্যালেন্স কস্ট অফ ওয়ার্কার এন্ড মেশিন আইডল টাইম, মানে এই দুটোর সাথে আরো স্মুথ করাকে সোজা করে কাজটা, মানে এইসবগুলো স্টাডি করবো, রি ইঞ্জিনিয়ারিং করবো কি কাজের জন্য, যাতে এই যে অ্যাক্টিভিটি মেথড গুলো আছে, অ্যাক্টিভিটি মেথড গুলোকে আমরা অ্যাক্সেলারেট করতে পারি, একটু ডেভেলপ করতে পারি। এটা স্টাডি টেকনিক হচ্ছে অ্যাক্টিভিটি চার্ট, ওয়ার্কার মেশিন চার্ট। লাস্ট ওয়ান হচ্ছে ওয়ার্কার ইন্টারেক্টস উইথ আদার ওয়ার্কার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এটা কখনোই আগে বিবেচনা করা হতো না, যে ওয়ার্কাররা ইন্টারেক্ট কিভাবে করছে উইথ আদার ওয়ার্কার্স। কারণ খুব স্বাভাবিক, যে কাজ করতে আসছে, যেমন যেখানে কাজ করতে আসছে, সে তো ভাই রোবট না, সে তো মানুষ। যেহেতু সে মানুষ, তার কাছে মানবীয় কিছু তার চাহিদা থাকে। এই চাহিদার একটা অন্যতম বিষয় হচ্ছে সে চায় কোয়ার্কারদের সাথে, তার যারা কোয়ার্কার আছে তাদের সাথে ইন্টারেক্ট করতে। তো এটা কেন করব, এটা আগেকার দিনে এটা বিবেচনা করা হতো না। এখন আমরা যখন ইঞ্জিনিয়ারিং করি, জব ডিজাইন করি, তখন সেই বিষয়টা বিবেচনা করি যেন মানুষ অন্যদের সাথে তার ইন্টারাকশন হয়। এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে আসলে ম্যাক্সিমাইজ প্রোডাক্টিভিটি, এটা দেখা গেছে, এবং মিনিমাইজ ইন্টারফায়ারেন্স। তো এটা স্টাডি টেকনিক হচ্ছে অ্যাক্টিভিটি চার্ট, গ্যাং প্রসেস চার্ট, এই বিষয়গুলো। তাহলে ওয়ার্ক মেথডটা আমরা ভালো করে স্টাডি করব, যাতে এই ওয়ার্ক মেথডে আমরা কিছুটা পজিটিভ চেঞ্জ আনতে পারি, কিসের ক্ষেত্রে? জব ডিজাইনের ক্ষেত্রে বা রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তারপর চলে আসছে যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ক মেজারমেন্ট। তো ওয়ার্ক মেজারমেন্ট আমরা এখানে দুইটা চার্ট করে আলোচনা করছি। একটা হচ্ছে টাইপ অফ ওয়ার্ক, আর একটা হচ্ছে মেজার মেথড অফ ডিটারমাইনিং টাস্ক টাইম, মানে কাজগুলো কি এবং সেটা হচ্ছে তুমি কিভাবে ডিটারমাইন করবা, পারফরমেন্সটা, ওয়ার্কটা কিভাবে মেজার করবা। তো 1 নম্বরে আমরা যেটা বলি সেটা হচ্ছে ভেরি শর্ট ইন্টারভাল হাই রেপিটেটিভ, যে কাজগুলা মধ্যে ইন্টারভাল মানে ব্যবধান খুবই কম, মানে হাইলি রেপিটেটিভ হয়, মানে কাজগুলো একই ধরনের কাজ বারবার করা হয়। ওকে, কোনো বিরতি ছাড়াই কাজ যেগুলো হয়। ওকে, এই কাজগুলাকে তুমি কিভাবে মেজার করবা, সে কে কতটুকু কাজ করছে, ডেভেলপ হচ্ছে কিনা। এটার জন্য তোমার মেথড হচ্ছে ডিটারমাইনিং টাস্ক টাইমটা অ্যানালাইসিস করার মেথড হচ্ছে ভিডিও টাইপ অ্যানালাইসিস। তোমাকে এটা জেনে করতে হবে, এই কাজের জন্য একটা ভিডিও করতে হবে। ভিডিও করার পর ভিডিও দেখে দেখবা যে কাজটা কিভাবে করছে, এটার মধ্যে কোনো চেঞ্জ আনা যায় কিনা, মানে সময় কতটুক সময়ের মধ্যে করছে এটা। তারপর হচ্ছে শর্ট ইন্টারভাল রেপিটেটিভ, যে কাজগুলোর মধ্যে ইন্টারভাল আছে কিন্তু শর্ট, আগেরটা হচ্ছে ভেরি শর্ট ইন্টারভাল, এটা হচ্ছে শর্ট ইন্টারভাল বা এটাও রেপিটেটিভ বাট নট হাইলি রেপিটেটিভ। এই কাজগুলোর জন্য আমরা যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে স্টপ ওয়াচ টাইম ডিটারমাইন মোশন টাইম ডেটা, মানে হচ্ছে একটা কাজ একজন যখন করছে তুমি স্টপ ওয়াচ দিতে পারো। ধরো একজন একটা পার্ট লাগাচ্ছে, তাই না? যদি বলি যে একজনের কাজ হচ্ছে একটা পার্টের সাথে একটা পার্ট অ্যাটাচ করা, লাগিয়ে দেয়া, তাহলে সে লাগিয়ে দেওয়ার জন্য একটা পার্ট
কাজটা কমপ্লিট করতে কতক্ষণ সময় নিচ্ছে সেটা তুমি দেখে স্টপওয়াচ ফলো করতে পারো, তাই না? যেমন একজন করতে সে কত সময় নিচ্ছে, 2 মিনিট সময় নিচ্ছে, আরেকজন করতে কয় মিনিট সময়, স্টপওয়াচ এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পারফরম্যান্সটা মেজার করার জন্য। তারপর 3 নম্বর আছে যেটা, সেটা হচ্ছে টাস্ক ইন কনজাংশন উইথ মেশিনারি অর আদার ফিক্সড প্রসেসিং টাইম ইকুইপমেন্ট। যদি এমন কোনো কাজ হয় যেটার সাথে মেশিনারি রিলেটেড, তাহলে এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এলিমেন্টাল ডাটা অ্যানালাইসিস করি ওয়ার্ক পারফরমেন্স মেজার করার জন্য। আবার লাস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট ওয়ার্ক অর ওয়ার্ক অফ এ লং সাইকেল টাইম, মানে যে কাজগুলো ইনফ্রিকুয়েন্টলি হয় না কিন্তু এবং এটা বড় সড়ো কিছু কাজ, সাইকেল টাইম থাকে, এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। মানে কোনো একটা কাজকে ধর অনেকগুলো কাজ হচ্ছে, যেমন আমি তোমাকে যদি বলি যে এখানে পুরো শার্ট তৈরি, এটা একটা প্রসেস, একটা শার্ট তৈরি হচ্ছে, শার্ট তৈরিটা তুমি দেখতে যাচ্ছ, তাহলে 50টা 100টা 1000টা একজন শার্ট তৈরি করে, ওই কাজের কেমন তৈরি হচ্ছে এটার জন্য আমরা ওয়ার্ক স্যাম্পলিং, কোনো একটা স্যাম্পল নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করি। ওয়ার্ক মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম স্টাডি। টাইম স্টাডি কিভাবে করতে পারি, এখানে যে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হয়েছে, দ্রুত পড়ে যাই। অ্যান অপারেটর যদি মানে টাইম স্টাডিটা হচ্ছে সোজা কথায় একটা কাজ করতে কত সময় লাগছে সেটা আমরা দেখবো, দেখার পরে সেটা কতটুকু ফাস্টার করা যায় এটা অ্যানালাইসিস করে দেখবো, তো সেটা অ্যাড করব টাইম স্টাডি আমরা যেহেতু সময়। তারপর হচ্ছে ওয়ার্ক স্যাম্পলিং। ওয়ার্ক স্যাম্পলিং মানে হচ্ছে কি, it is concerned with how long it takes to perform a specific task or activity, primarily concerned with how workers spend their time among several tasks or activity। মানে এই ধরনের একটা কাজের জন্য কতটুকু সময় লাগছে, একজন ওয়ার্কার কত ইফেক্টিভলি কাজটা করতে পারছে, সেই বিষয়গুলো আমরা ওয়ার্ক স্যাম্পলিং থেকে বিবেচনা করি। এই যে কথাগুলো বললাম এখন আমরা, সেগুলো হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট, মানে কাজটা কতটুকু করছে, তার পারফরমেন্স কেমন হচ্ছে সেটা মেজার করতে হবে। আচ্ছা, ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনসেন্টিভ প্ল্যান। তো ফিনান্সিয়াল ইনসেন্টিভ প্ল্যান মানে, তো আমরা ফিনান্সিয়াল ইনসেন্টিভ প্ল্যান মানে কি, সেটা হচ্ছে যে এমপ্লয়ার যখন কাজ করবে তাদেরকে তো তারা কোন প্রসেসে কাজ করছে, কোন মেথডে কাজ করছে সেটা তুমি অ্যানালাইজ করে সে ডেভেলপ করার চেষ্টা করবে, তার কাজের পারফরমেন্স কেমন, ওয়ার্কটা মেজার করে ওয়ার্কটাকে কতটুকু ডেভেলপ করা যায় সেটা চিন্তা করবে। এই সবকিছুই তো তুমি বলে দিলে যে সেভাবে হয়ে যাবে না, তাই না? তার জন্য তাকে কি করতে হবে, তাকে মোটিভেট করতে হবে। তাহলে মোটিভেট করার জন্য তাকে কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, তাকে ফাইন্যান্সিয়ালি কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায় সেই পরিকল্পনা তোমার থাকতে হবে। এটার জন্য বেশ কিছু কয়েকটা এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে বেসিক কম্পেনসেশন সিস্টেম, দুই হচ্ছে ইন্ডিভিজুয়াল আর স্মল গ্রুপ ইনসেন্টিভ প্ল্যান। কোনো যদি ইনসেন্টিভ প্ল্যান দিতে পারে একজনকে, সে যদি কোনো ভালো কাজ করে তাকে দিতে পারো, বা পুরো গ্রুপকে দিতে পারো। সাধারণত আমরা ইঞ্জিনিয়ারিং এর গ্রুপকে গুরুত্ব দিই, যাতে যেমন তুমি বলতে পারো যে এই টিমটা যদি পারফরমেন্সটা তুমি আগে অ্যানালাইসিস করেছো, একটু সময় যদি এই কাজটা করতে পারে তাহলে পুরো টিমের জন্য একটা ইনসেন্টিভ প্ল্যান ডিক্লেয়ার করতে পারো, তাহলে এটা পুরো টিমটাই মোটিভেটেড হয়ে যাবে। এক্ষেত্রে একজন কোনো কাজ এক্সট্রা করতে চাইবে বা আরেকজনের কাজ নিজেকে জাহির করতে চাইবে, এই বিষয়টা এখানে থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাঙালিদের মধ্যে আমরা প্রায় সময় দেখি যে নিজেকে জাহির করার প্রবণতা খুব বেড়ে যায়। বেশি কাজ করার থেকেও এখানে আমরা সাধারণত মনে করি যেটা, সেটা হচ্ছে কিভাবে নিজেকে প্রকাশ করতে পারি যে আমি অনেকটুকু কাজে। এটার জন্য টিম এফোর্টটা তাকে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে অর্গানাইজেশনাল একটা প্ল্যান থাকতে পারে, স্কেল অন একটা প্ল্যান, তা বেশি তো বেশি। তো এই ছিল আমাদের আলোচনা আজকে। তো আমি একটু রিভিউ করি আমরা কি কি আলোচনা করলাম সেটা। তো আমরা এই বিষয়ের মূলত যেটা দেখলাম সেটা হচ্ছে জব ডিজাইনটা। তো জব ডিজাইনটা কিভাবে কেন করতে হবে, কারণটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের এটা একটা পার্ট। তাহলে অপারেশনস ম্যানেজমেন্টের এই অপারেশন কাজটাকে এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট করাই তো অপারেশন ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য, তাই না? এই কাজটা আরো ভালোভাবে করার জন্য তোমাকে যে অপারেশনের প্রতিটি পর্যায়ে যেসব কাজগুলা হয়, এই কাজগুলা কিভাবে হবে, ভালো হবে না হবে, এগুলোকে নিয়ে প্রত্যেকটা কাজকে ডিজাইন করে দিতে হবে, আগে থেকে পুরো পরিকল্পনা করে তৈরি করে দিতে হবে। আর যে কাজটা ইতিমধ্যে চলছে সেই কাজটাকেও কিছু অ্যানালাইসিস করে আমাদেরকে কি করতে হবে, সেটা হচ্ছে রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে, পুরনো ডিজাইন করতে হবে। এই পুরনো ডিজাইনের মূল কনসেপ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে যাতে যারা কাজ করছে, এমপ্লয়িরা যারা কাজ করছে, তাদেরকে পজিটিভলি মোটিভেট করা, যাতে তারা কাজটা করতে আনন্দ পায় এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং তার নিজের ডেভেলপমেন্ট করার চেষ্টা করে এবং নিজের ডেভেলপমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, কাস্টমারদের স্যাটিসফাই করার জন্য কাজ করে। টোটাল সোজা কথায় কোয়ালিটি প্রোডাক্ট যাতে তারা তৈরি করতে পারে, কোয়ালিটি ম্যানেজমেন্ট যাতে এখানে অ্যাপ্লাই করা যায়। এই রি-ইঞ্জিনিয়ারিং করার জন্য, এই ডেভেলপমেন্ট আনার জন্য মূলত তিনটা বিষয় এখানে অ্যানালাইসিস করে দেওয়া হয় আগে। একটা হচ্ছে ওয়ার্ক মেথড, মানে কোন মেথডে কাজগুলো করা হচ্ছে, এই মেথডটা এখন কেমন আছে, সেটাকে কি কি ডেভেলপমেন্ট আনা যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট, মানে যে কাজগুলো হচ্ছে সেটাকে পরিমাপ করে দেওয়া হয়, কাজটা করতে কেমন সময় লাগছে, কোন সময়ের মধ্যে কতটুকু এফেক্টিভলি কাজগুলো করা হচ্ছে, পারফরমেন্স কেমন হচ্ছে, সেটা অ্যানালাইসিস করার পর সেটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে অ্যাক্সেলারেট করা যায়,
আচ্ছা, এটা করার জন্য, এই কাজগুলো করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইনসেন্টিভ প্ল্যান নিয়ে চিন্তা করতে হয়। যারা যারা কাজ করছে তাদেরকে মোটিভেট করার জন্য কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, ইনসেন্টিভটা কিভাবে দিলে এফেক্টিভ হয় সেটার জন্য কিছু পরিকল্পনা করতে হয়। তো এই ছিল আমাদের মূলত আলোচনা আজকে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায় নিয়ে। সবাইকে বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।